চাঁদনি রাতে আকাশের দিকে তাকালে চাঁদকে যতটা কাছে মনে হয়, বাস্তবে তা নয়। নদীর তলদেশ দিয়ে ছুটবে বুলেট ট্রেন, কিন্তু কমবে না কোনো গতি। চীনের সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পান্ডা সংরক্ষণ কেন্দ্র। শুধু হলুদ গাল ছাড়া তারা দেখতে প্রায় অভিভাবকদের মতোই। বিস্ময়ে মোড়া, রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বে বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করল চীন। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা চাঁদে স্থাপিত নতুন প্রজন্মের লেজার প্রতিফলক NGLR-1 থেকে সফলভাবে সংকেত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। লেজার রশ্মি ব্যবহারের মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের নিখুঁত দূরত্ব মাপার এই পরীক্ষাটি মহাকাশ গবেষণায় এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সুন ইয়াতসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই সাফল্য ভবিষ্যতে চাঁদের গঠন এবং মহাকাশ পরিমাপের ক্ষেত্রে অভাবনীয় নির্ভুলতা নিশ্চিত করবে। বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। চাঁদনি রাতে আকাশের দিকে তাকালে চাঁদকে যতটা কাছে মনে হয়, বাস্তবে তা নয়। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 3,80,000 কিলোমিটার। এই বিশাল দূরত্ব সুনির্দিষ্টভাবে পরিমাপ করা বিজ্ঞানের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। সম্প্রতি সেই চ্যালেঞ্জ জয় করে নতুন ইতিহাস রচনা করেছে চীন। দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের সুন ইয়াতসেন বিশ্ববিদ্যালয়ের থিয়েনচিন লেজার রেজিং স্টেশনের বিজ্ঞানীরা চাঁদে স্থাপিত নেক্সট জেনারেশন লুনার রেক্টোরিফ্লেক্টর থেকে সফলভাবে লেজার প্রতিধ্বনি সংকেত শনাক্ত করেছেন। শুধু সংকেত শনাক্তই নয়, তারা পৃথিবীর সঙ্গে চাঁদের 38টি পৃথক দূরত্ব সফলভাবে পরিমাপ করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পর চতুর্থ দেশ হিসেবে এই জটিল প্রযুক্তিতে নাম লিখিয়েছে চীন। পৃথিবীতে বসে চাঁদের দূরত্ব মাপার এই পদ্ধতিকে বলা হয় লুনার লেজার রেঞ্জিং। পদ্ধতিটি শুনতে সহজ মনে হলেও এর গাণিতিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া অত্যন্ত জটিল। ভূপৃষ্ঠের একটি পর্যবেক্ষণাগার থেকে চাঁদের পৃষ্ঠে স্থাপিত একটি বিশেষ প্রতিফলকের দিকে লেজার পালস পাঠানো হয়। সেই রশ্মি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসতে যে সময় নেয় তা অত্যন্ত নিখুঁতভাবে গণনা করে পৃথিবী থেকে চাঁদের সঠিক দূরত্ব নির্ধারণ করা হয়। এই লেজার পালসের আসা যাওয়ার সময় নির্ভুলভাবে পরিমাপ করে আমরা দুই মহাজাগতিক বস্তুর মধ্যকার দূরত্ব নির্ধারণ করতে পারি। 2026 সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র চাঁদে এই অত্যাধুনিক NGLR-1 রেক্টোরিফ্লেক্টরটি স্থাপন করে। 20 শতকের দিকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মিলে চাঁদে 5টি লেজার রিফ্লেক্টর বসিয়েছিল, যা আজও বিজ্ঞানীরা ব্যবহার করছেন। তবে নতুন এই NGLR-1 হল সেই পুরনো প্রযুক্তির একটি আধুনিক সংস্করণ বা আপডেট ভার্সন, যা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সূক্ষ্ম তথ্য সংগ্রহে কার্যকর। চীনা বিজ্ঞানীরা মার্কিন এই প্রযুক্তি থেকে সংকেত গ্রহণ করে যে হিসেব নিকেশের মাইল ফলক স্পর্শ করেছেন তা মূলত তাদের উচ্চাভিলাষী থিয়েনচিন প্রকল্পেরই একটি অংশ। 2014 সালে প্রস্তাবিত এই প্রকল্পের মূল লক্ষ্য হল 2035 সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে প্রায় 1 লক্ষ কিলোমিটার উচ্চতায় 3টি উপগ্রহ স্থাপন করা। এই উপগ্রহগুলো মহাকাশে 1,70,000 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বিশাল সমবাহু ত্রিভুজাকার নক্ষত্রপুঞ্জ তৈরি করবে। এই বিশাল কাঠামোটি একটি মহাকর্ষীর তরঙ্গ পর্যবেক্ষণাগারে পরিণত হবে, যা মৌলিক পদার্থবিজ্ঞান ও মহাবিশ্ববিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
পৃথিবী থেকে চাঁদের এই সুনির্দিষ্ট দূরত্ব পরিমাপ করা কেবল একটি সংখ্যাতাত্ত্বিক হিসাব নয়, বরং এটি মহাকাশ বিজ্ঞানের গভীর রহস্য উন্মোচনের এক শক্তিশালী মাধ্যম। এই তথ্যগুলো আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের নির্ভুলতা যাচাই করতে এবং মহাকর্ষ তত্ত্ব পরীক্ষায় সাহায্য করবে। এছাড়া এর মাধ্যমে পৃথিবী চাঁদ সিস্টেমের বিবর্তন প্রক্রিয়ার একটি স্পষ্ট চিত্র পাওয়া যাবে। যেমন চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, যা কেবল এই সূক্ষ্ম পরিমাপের মাধ্যমেই জানা সম্ভব। সর্বোপরি চাঁদের কম্পন ও ঘূর্ণয়নের তথ্য বিশ্লেষণ করে এর অভ্যন্তরীণ গঠন ও কোর সম্পর্কেও গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায়। এই সাফল্য কেবল একটি পরিমাপের গল্প নয়, বরং এটি মানব সভ্যতার অজানাকে জানার এক নিরন্তর অভিযাত্রা। পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চাঁদের ধূসর পৃষ্ঠে বসানো ক্ষুদ্র এক আয়না থেকে ফিরে আসা আলোক বিন্দুর মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের গভীর রহস্যের সূত্র। আফরিন মিম, সিএমজি বাংলা। সুড়ঙ্গ নির্মাণ প্রযুক্তিতে এক নতুন ইতিহাস গড়ল চীন। সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তারা তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গ খনন যন্ত্র ছিমিং। বিশাল আকৃতির এই আধুনিক যন্ত্রটি মাটির গভীরে উলম্বভাবে সুড়ঙ্গ খুঁড়তে সক্ষম, যা চীনের প্রকৌশল খাতের সক্ষমতাকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরেছে। সম্প্রতি ইয়াংজি নদীর তলদেশে একটি মেগা প্রকল্পে কাজে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করেছে। নদীর তলদেশ দিয়ে ছুটবে বুলেট ট্রেন, কিন্তু কমবে না কোনো গতি। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বিশাল আকৃতির সুড়ঙ্গ খনন যন্ত্র তৈরি করেছে চীন। বিশ্বের সবচেয়ে বড় এই সুড়ঙ্গ খননকারী যন্ত্রের নাম ছিমিং। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রটি কাজ শুরু করেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের তাইচাং শহরে। সেখানে ইয়াংজি নদীতে চংমিং থাইচাং টানেল প্রকল্পের জন্য কূপ খনন কাজ শুরু করে যন্ত্রটি। ছিমিংয়ের খননের ব্যাস ২৪ মিটার। এর মূল ইউনিটের উচ্চতা প্রায় ১৩ মিটার এবং এটি সর্বোচ্চ ৭৫ মিটার গভীর পর্যন্ত খনন করতে পারে। বর্তমানে ইয়াংজি নদীর দক্ষিণ তীর থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থান করে যন্ত্রটি মাটির ৫০ মিটারেরও বেশি গভীরে টানেলের দ্বিতীয় কূপ নির্মাণের কাজ করছে। এই বিশাল ভূগর্ভস্থ কাঠামোটি মূলত প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। শুধু ছিমিংই নয়, এরই মধ্যে ইয়াংজি নদীর তলদেশে কাজ করছে চীনের আরেকটি রেকর্ডধারী যন্ত্র লিংহাং। এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাসের উচ্চগতির ট্রেনের সুড়ঙ্গ খননকারী যন্ত্র, যা এরই মধ্যে পানির নিচে রেলপথ ধরে খুঁড়ে এগিয়ে গেছে ১০,০০০ মিটারেরও বেশি পথ। ছিমিং যে কূপটি তৈরি করছে সেটি মূলত লিংহাংয়ের জন্যই। নদীর তলদেশে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় যদি কোনো যান্ত্রিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তখন সে কাজটি করতে যে কূপের প্রয়োজন সেই কূপটি খনন করছে যন্ত্রটি। মূলত এই দুই দানবাকৃতির যন্ত্রের সম্মিলিত শক্তিতে গড়ে উঠছে ইয়াংজি নদীর তলদেশে বিশাল এক উচ্চাভিলাষী সুড়ঙ্গ পথ। তবে এই বিশাল কর্মযজ্ঞ মোটেও সহজ ছিল না। এখানকার ভূতাত্ত্বিক পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময় ও জটিল। পানি সমৃদ্ধ নরম কাদা আর শক্ত মাটির এই সংমিশ্রণের গভীর খনন মানেই ছিল পদে পদে প্রাণীর ঝুঁকি। প্রথাগত পদ্ধতিতে এই ধরনের পরিবেশে কাজ করতে গেলে তিনটি প্রধান সংকটের মুখোমুখি হতে হয়। প্রথমত, মাটির গভীরে কিছু দেখা যায় না। দ্বিতীয়ত, সরাসরি অনুভব করা যায় না। এবং তৃতীয়ত, সঠিক পরিমাপ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু অত্যাধুনিক ছিমিং এই তিনটি সমস্যারই সমাধান নিয়ে এসেছে। এতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় অভিযোজন ও সংযোজন প্রযুক্তি। এই উদ্ভাবনী সক্ষমতার ফলে মাটির অনেক গভীরে এবং পানি ও শিলাখণ্ডের জটিল স্তরেও এটি অত্যন্ত নিখুঁত ও নিরাপদভাবে নির্মাণ কাজ পরিচালনা করতে পারছে। আমরা এমন একটি পদ্ধতি অনুসরণ করছি যেটি সম্পূর্ণ মানবহীন ভূগর্ভস্থ খনন পদ্ধতি, যেখানে মাটির ওপর থেকে খুব অল্প জনবল দিয়েই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করা যায়। নরম মাটি হোক বা শক্ত পাথর, ছিমিং দুটোতেই সমানভাবে কাজ করতে পারে। এর অভিযোজন যোগ্যতাই একে করেছে অনন্য।
চংমিং তাইছাং ইয়াংজি নদী টানেল প্রকল্পের আওতায় মোট 14.25 কিলোমিটার দৈর্ঘ্যের পথ তৈরি করা হচ্ছে, যার মধ্যে 13.2 কিলোমিটার এলাকাই হবে অত্যাধুনিক এই সুড়ঙ্গ পথ। এটি সংযুক্ত করবে সাংহাইয়ের চংমিং দ্বীপ এবং চিয়াংশু প্রদেশের তাইছাং শহরকে। টানেলটি চালু হলে হাই স্পিড ট্রেন ইয়াংজি নদীর তলদেশ দিয়ে চলবে পূর্ণ গতিতে। প্রয়োজন হবে না ট্রেনের গতি কমানোর। এটি সাংহাই চংছিং ছেংতু হাই স্পিড রেলওয়ের সাংহাই নানচিং অংশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ফলে সাংহাই নানচিং এবং হপেইয়ের মতো ইয়াংজি নদীর তীরের শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রকল্পটি শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2026 সালের শেষ নাগাদ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। চীনের সিচুয়ান প্রদেশের পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলো এখন যেন ঘন বাঁশবনে ঘেরা এক জীবন্ত রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। এখানে জায়ান্ট পান্ডাদের আদুরেপনা ও চঞ্চল শৈশব নতুন করে বিশ্ববাসীর নজর কেড়েছে। 2025 সালে জন্ম নেয়া ক্ষুদে পান্ডাদের প্রথম পর্বতারোহণ প্রশিক্ষণ থেকে শুরু করে পূর্ণবয়স্কদের আয়েশি ভোজ, সব মিলিয়ে সিচুয়ানের পান্ডা প্রজনন কেন্দ্রগুলো এখন এক অনাবিল আনন্দের প্রতিচ্ছবি। দর্শক, চলুন ঘুরে আসি সিচুয়ানের পান্ডা সংরক্ষণ কেন্দ্র থেকে। চীনের সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পান্ডা সংরক্ষণ কেন্দ্র। এখন এখানে চলছে উৎসবের আমেজ। দক্ষিণ পশ্চিম চীনের ছেংতু ওলং ছেনশুফিং বেস থেকে সম্প্রতি প্রকাশিত কিছু ভিডিও চিত্র বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। 2024 ও 2025 সালে জন্ম নেওয়া ক্ষুদে পান্ডাদের বেড়ে ওঠা আর বড়দের আয়েশি ভোজের দৃশ্যে ফুটে উঠেছে এক নির্মল ও আনন্দময় পৃথিবী। ছেংতু রিসার্চ বেস অফ জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে 2025 সালে জন্ম নেওয়া ক্ষুদে পান্ডাগুলো এখন তাদের ঘরের গণ্ডি পেরিয়ে বাইরের জগতের সাথে পরিচিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তুলতুলে পান্ডা ছানাগুলো কাঠের বিমের ওপর চড়ার কসরত করছে। কখনো তারা আপন মনে গড়াগড়ি খাচ্ছে, আবার কখনো কৌতূহলী চোখে চারপাশের পরিবেশ খুঁটিয়ে দেখছে। এই প্রশিক্ষণের সময় পান্ডার তত্ত্বাবধায়করা সবসময় তাদের সাথে থাকছেন, যাতে কোনো ছানা পড়ে না যায়। এই আউটডোর অ্যাডভেঞ্চার মূলত তাদের শারীরিক দক্ষতা বৃদ্ধির একটি অংশ। ওলং ছেনশুফিং বেজে দেখা গেছে আরও এক অদ্ভুত ও মিষ্টি দৃশ্য। 2024 সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া ক্ষুদে পান্ডা ফেই হং তার প্রিয় বাঁশের কঞ্চি বগলে নিয়ে গাছের ডালে আয়েশ করে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরেও সে তার প্রিয় খাবারটিকে হাতছাড়া করতে রাজি নয়। এই ছোট পান্ডাটি যেন শান্তি আর তৃপ্তির এক জীবন্ত প্রতিচ্ছবি। পান্ডাদের ভোজের দৃশ্য মানেই এক অদ্ভুত প্রশান্তি। সিচুয়ানের তুচিয়াংয়ান এবং ওলং বেজে লংপান এবং চুন ইউ নামক দুই নারী পান্ডাকে দেখা গেছে মনের সুখে বাঁশ চিবিয়ে খেতে। 2024 সালে জন্ম নেওয়া তরুণী পান্ডা লংপান তার যমজ বোন মেই পানের মতোই বাঁশ খেতে খুব পটু। অন্যদিকে 2022 সালে জন্ম নেওয়া চুন ইউ তার মা কিয়াও কিয়াওয়ের মতোই চঞ্চল ও স্বাস্থ্যবান। চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দ্য জায়ান্ট পান্ডা এবং ছেংতু রিসার্চ বেস বর্তমানে বিশ্বের বৃহত্তম পান্ডা প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র। এখানে কেবল পান্ডাদের বংশবৃদ্ধি করা হয় না, বরং তাদের বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। বর্তমানে এই কেন্দ্রগুলো বিশ্বের 16টি দেশের 18টি চিড়িয়াখানা এবং 39টি দেশীয় প্রজনন প্রতিষ্ঠানের সাথে বৈশ্বিক সহযোগিতা বজায় রেখে কাজ করছে। পান্ডাদের এই নিশ্চিত জীবন আর ছোটদের দুরন্তপনা কেবল বিনোদন নয়, বরং এটি চীনের দীর্ঘমেয়াদী বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টার এক বড় সাফল্য। এই আদুরে প্রাণীগুলো আজ কেবল চীনের জাতীয় সম্পদ নয়, বরং বিশ্বজুড়ে বন্ধুত্ব এবং শান্তির দূত হিসেবে পরিচিত। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। ক্রেস্টেড আইবিস ছানাদের বড় হওয়া এবং স্বনির্ভর হয়ে ওঠার প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিতভাবে হয়ে থাকে। ছানাদের বয়স যখন 20 দিন, তখন থেকেই তাদের দ্রুত বৃদ্ধি শুরু হয়। 1 মাস বয়সে তারা প্রায় পূর্ণবয়স্ক আকার ধারণ করে। এরপর থেকে শুরু হয় ভারসাম্য রক্ষা ও ওড়ার কঠিন প্রশিক্ষণ।
বাসা ছাড়ার পরবর্তী 15 দিন বাবা মা তাদের শিকারের কৌশল এবং আত্মরক্ষার পাঠ দেন। এরপর তারা ধীরে ধীরে দক্ষ শিকারী ও উড়ালু হিসেবে গড়ে ওঠে। এভাবেই বাবা মায়ের নিবিড় মমতা ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রেস্টেড আইবিসরা নতুন জীবনের প্রস্তুতি শুরু করে। দর্শক, চলুন দেখে আসি সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজের ছিনলিং পর্বতমালার শেষ পর্ব, প্যারেন্টাল কেয়ার। বাবা মায়ের তত্ত্বাবধানে ক্রেস্টেড আইবিসের ছানাদের বয়স এখন 20 দিন। এই সময় তাদের পালক গজাতে শুরু করে, যা অনেকটা মানুষের বয়সন্ধিকালের সমতুল্য। মানুষের মতোই এই সময়ে ছানাগুলোর বৃদ্ধি দ্রুত হয় এবং ক্ষুধাও বেড়ে যায়। তাদের সুস্থ ও সবল রাখতে আইবিস দম্পতির ব্যস্ততাও বেড়ে যায়। প্রতিদিন খাবার সংগ্রহের জন্য তারা 14 থেকে 15 বার যাতায়াত করে। প্রায় 1 মাস নিয়মিত খাবার গ্রহণের পর ছানাগুলোর আকার প্রায় তাদের বাবা মায়ের মতো হয়ে যায়। শুধু হলুদ গাল ছাড়া তারা দেখতে প্রায় অভিভাবকদের মতোই। এই সময়ে শুরু হয় উড়তে শেখার প্রস্তুতি। আইবিস দম্পতি ছানাদের বাসার আশপাশে উড়ে বেড়ায়, যা তাদের উড়ান শেখানোর প্রথম ধাপ। ছানারা এরপর নিজেদের পায়ে দাঁড়াতে শেখে এবং বাসার বাইরে বের হওয়ার চেষ্টা করে। তারা আশপাশের ডালপালায় হাঁটে, ডানা ঝাপটায়। সবই হচ্ছে তাদের ভারসাম্য অনুশীলনের অংশ। এর প্রায় 10 দিন পর তারা প্রথমবারের মতো উঁচু ডালে ওঠে। এরপর শুরু হয় নিয়মিত উড়ার অনুশীলন, যা দক্ষভাবে রপ্ত করতে তাদের আরও প্রায় 20 দিন সময় লাগে। এখন উড়ে যাওয়ার সময়। তারা এর জন্য যথেষ্ট বড় হয়েছে। সাধারণত একটি ক্রেস্টেড আইবিস প্রায় 20 বছর বাঁচে। জন্মের পর যেই বাসাটিতে তারা প্রথম 2 মাস কাটিয়েছে, এখন তা ছেড়ে বিশাল জগৎ অন্বেষণে বের হওয়ার সময়। যদিও বাইরের জগৎ বেশ আকর্ষণীয়, কিন্তু সদ্য উড়তে শেখা পাখিরা এখনও প্রস্তুত নয়। যেহেতু ছানারা এখনও নিজেদের উপর নির্ভর করে চলতে পারে না, তাই তাদের বাবা মাকে অনুসরণ করতে হয় এবং বাসার কাছেই কৃষি জমিতে খাবার খুঁজতে হয়। ধান ক্ষেতগুলোতে প্রচুর খাবার থাকলেও বাসা থেকে বের হওয়ার প্রথম 3 দিন পর্যন্ত ছানারা নিজেরা শিকার ধরতে পারে না। ফলে বাবা মাকে তাদের খাওয়ানোর পাশাপাশি শিকারের কৌশলও শেখাতে হয়। এ সময় ছানাদের উড়ার দক্ষতা আরও বাড়াতে হয় এবং শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশলও আয়ত্ত করতে হয়। চারপাশের পরিবেশ ভালোভাবে চিনে নেওয়ার পরেই তারা বাবা মার সঙ্গে দূরবর্তী এলাকায় যেতে শুরু করে। প্রায় 15 দিন বাসার কাছাকাছি অনুশীলনের পর তারা বাবা মায়ের সঙ্গে নদী, হ্রদ, ধানক্ষেত এবং অন্যান্য জলাভূমিতে খাবার সংগ্রহে যেতে পারে। এভাবে তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে পরিচিত হয় এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। এই সময়েই তারা অন্য পাখি পরিবারের সঙ্গেও খাতির গড়ে তোলে।
এক পর্যায়ে পরিবারের কিছু দায়িত্ব ভাগ করে নেওয়ার পর আইবিস দম্পতি বুঝতে পারেন এখন সময় ছানাদের নিজ পথে যেতে দেওয়ার। তারা স্বীকার করে নেন ছানাগুলো এখন বড় হয়ে গেছে এবং নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে পারবে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।